আসসালামু আলাইকুম। সিভিল টেকনোলজির ষষ্ঠ পর্বের ছাত্রছাত্রীর জন্য তৈরি ভিডিও টিউটোরিয়াল। আমরা বর্তমানে যেহেতু একাডেমিকভাবে ক্লাস বন্ধ, তাই ছাত্ররা যেন বাসায় তাদের পড়াশোনা চালিয়ে নিতে পারে, আগায় নিতে পারে, এজন্য সেই সহযোগিতার জন্য কিছু টিউটোরিয়াল তৈরি করছি। ছাত্ররা এটা দেখে আশা করি বাসায় প্র্যাকটিস করলে পরে তারা নিজেরাই যে বইয়ের অঙ্ক এবং থিওরি আছে সেগুলো বুঝতে সক্ষম হবে। আমরা গত 2টা ভিডিও আপলোড করছি বা টিউটোরিয়াল বানিয়েছিলাম। ডিজাইন অফ স্ট্রাকচার 1-এর অধ্যায় 7-এর প্রমাণ আমরা দেখাইছিলাম। আজকে আমরা যে প্রমাণগুলো করছিলাম, সেই প্রমাণগুলো ব্যবহার করে কিভাবে একটা বিম ডিজাইন করা যায় সেইটা আমরা আজকে দেখব। তো আমরা যে বিমটা আজকে ডিজাইন করব সেটা হচ্ছে সাধারণভাবে স্থাপিত আয়তাকার বিম। আমরা এর আগেও শিখছি যে বিম সাধারণভাবে স্থাপিত বিম, আংশিক অবিচ্ছিন্ন বিম, তারপরে সম্পূর্ণ বিচ্ছিন্ন বিম, টি বিম, ডাবল রিইনফোর্সমেন্ট বিম, ক্যান্টিলিভার বিম, ওভারহ্যাঙ্গিং বিম, অনেক ধরনের বিম আছে। তো আমাদের আজকের টপিক্সের আলোচনার বিষয় সাধারণভাবে স্থাপিত আয়তাকার বিম, আর বাদ বাকি যে বিমগুলো আছে সেগুলো পরবর্তীতে ধাপে ধাপে আরও আলোচনা করব। আজকে যে আমরা অঙ্কটা করব সেটা হচ্ছে যে একটি সাধারণভাবে স্থাপিত আয়তাকার বিমের দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার। বিমটির উপর প্রতি মিটার দৈর্ঘ্যে লোড দেওয়া আছে 2100 কেজি। লোড সমভাবে বিস্তৃত থাকলে নিম্নে তথ্যাদির সাহায্যে আয়তাকার বিমটি ডিজাইন করতে হবে। যেখানে F'(C) কংক্রিটের সর্বোচ্চ চাপ পীড়ন দেওয়া আছে 210 কেজি বা সেন্টিমিটার স্কোয়ার, আর অনুমোদিত চাপ পীড়ন 94.5 কেজি বা সেন্টিমিটার স্কোয়ার, আর স্টিলের যে টান পীড়ন 1400 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, আর এন হচ্ছে 10, এন সমান 10। তাই একটা বিম পরিপূর্ণ ডিজাইন করতে গেলে এখানে আমাদের 10টা ধাপ আছে। এক একটা ধাপ, প্রত্যেকটা ধাপ অনুযায়ী আমরা এখানে প্রথম থেকে ধাপগুলো সরসরণ করার চেষ্টা করব। আশা করি ছাত্রছাত্রীরা যদি প্রত্যেকটা ধাপ মনোযোগ করে দেখে বা বোঝার চেষ্টা করে, তাহলে পরবর্তী অঙ্কগুলো তাদের জন্য করা সহজ হবে। কারণ বিম ডিজাইনের প্রত্যেকটা অঙ্কের একই নিয়ম, শুধুমাত্র ডাটাগুলো চেঞ্জ হবে আর কিছু কিছু জায়গায় চেঞ্জ হবে, যেগুলো আমরা অঙ্ক করার সময় এগুলো বলে দেব। তো এই অঙ্কটা আমরা শুরু করতে যাচ্ছি। তাহলে এখানে বলা হয়েছে যে বিমটা আমাকে ডিজাইন করতে হবে। সেই বিমটার দৈর্ঘ্য 6 মিটার দেওয়া আছে, আর এর উপরে যে ডিস্ট্রিবিউশন লোড আছে 2100 প্রতি মিটারে 2100 কেজি পার মিটার। যে কোনো বিম ডিজাইন করতে গেলে প্রথমে আমার ডিজাইন লোড নির্ণয় করতে হবে। ডিজাইন লোড নির্ণয় করতে হবে। ধাপ 1, ডিজাইন লোড বলতে বোঝাচ্ছে একটা বিম মোট কতটুকু লোড বহন করবে সেইটা। কারণ বিম যে পরিমাণ লোড বহন করবে তার উপরে বিমের যে আকার আকৃতি এবং এর ভিতর রডের পরিমাণ আসবে, লোডের উপর নির্ভর করে। লোড যত বেশি হবে তার সাইজ তত বাড়বে, রডের পরিমাণ তত বাড়বে। লোড কম হলে পারে তার সাইজ কমবে। আবার লোড এবং স্প্যান দৈর্ঘ্য দুটার উপর নির্ভর করবে। লোড এবং স্প্যান বেশি হলে পারে বিমের আকার আকৃতি বাড়বে, রড বেশি লাগবে। লোড এবং আকার আকৃতি যদি দৈর্ঘ্য কম হয় তাহলে তার আকার আকৃতি কম হবে এবং তার রডের পরিমাণও কম লাগবে। তাহলে এখানে 6 মিটার বিমে ডিজাইন লোড বলতে বোঝাচ্ছে যে এই বিমটা টোটালি কতটুকু লোড বহন করবে। তো টোটাল লোড বলতে বিমের উপরে এটা আরোপিত লোড, যে বিমের উপরে ছাদ থাকতে পারে, ডেড লোড, লাইভ লোড, ছাদের লোড বা চেয়ার টেবিল বা বিভিন্ন মালামাল থাকতে পারে। সেই লোডগুলো সব মিলিয়ে এখানে দিয়ে আছে একবারে 2100 কেজি পার মিটার। আর বিমের আবার নিজস্ব ওজন আছে। সেই নিজস্ব ওজনটা বের করার জন্য আমরা নিজস্ব ওজনটা বের করার জন্য বিমের একটা নির্দিষ্ট আকার ধরতে হয়। কারণ আমরা জানি যে কংক্রিটের একক ওজন 2300-2400 কেজি পার ঘনমিটার। সেক্ষেত্রে আমরা প্রতি ঘনমিটার কংক্রিটের ওজন, তাহলে বিমের দৈর্ঘ্য জানি, আর বিমের যদি প্রস্থ এবং গভীরতা আমরা বের করতে পারি, তাহলে পরে দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা এই তিনটা গুণ করলে পরে আমরা এখান থেকে পাবো বিমের টোটাল আয়তনের সাথে তার একক ওজন গুণ করলে বিমের নিজস্ব ওজন আসবে। সাধারণত আমরা জানি যে বিমের গভীরতা হবে, এই গভীরতা
বিমের গভীরতা ডি, এটা ধরা হয় স্প্যান দৈর্ঘ্যের 10 থেকে 12 ভাগ। স্প্যান যা লেন্থ হবে তার 10 ভাগ অথবা 12 ভাগ। তো সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে নিই যে টোটাল স্প্যান, আমরা এটাকে সেন্টিমিটার করলাম, 600 সেন্টিমিটার, এটাকে 10 দিয়ে ভাগ করলে, আমরা বড়টা নিলাম কারণ 10 দিয়ে ভাগ করলে এটার গভীরতা বেশি পাবো আমি, আর বড় দিয়ে ভাগ করলে গভীরতা কমে যাবে। তো আমরা বড়টা নিলে সুবিধা আছে কি, পরবর্তীতে আমরা যখন চেক করব যে এই গভীরতা, আমি যে গভীরতা এখন ধরছি এই গভীরতা পরবর্তী চেক করতে গেলে যদি আমি বড় নিয়ে থাকি তাহলে আমার চেকে টিকার সম্ভাবনা বেশি, আর ছোট নিয়ে থাকলে পরে চেকে যদি ফেল করে আবার অঙ্কটা আমাকে নতুন করে করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটার আমরা 600কে, তাহলে এখানে 60 সেন্টিমিটার, তাহলে আমরা বিমের গভীরতা পাইলাম 60 সেন্টিমিটার। আর এখানে প্রস্থ, বিমের প্রস্থটা হবে গভীরতা যা হবে তার হাফ থেকে 3/4 ইন্টু ডি, 50% থেকে এবং 75% এর ভিতরে থাকবে। সাধারণত আমরা এখানে অর্ধেক ধরে নিই, যে আমরা চলতে পেলাম যে বিমের গভীরতা হবে, প্রস্থটা হবে গভীরতার অর্ধেক, 60/2 বা 30 সেন্টিমিটার। তাহলে আমরা এটা, এই গভীরতাগুলো আমরা ধাপ 1-এ প্রথমে ধরে নিতে হবে এবং পরবর্তীতে আমরা ধাপ 3-তে গিয়ে এটা চেক করবো যে এটা ঠিক আছে কিনা। মানে বিমের গভীরতা পাইছি আমরা, আর ধরার নিয়মটা এরকম, প্রত্যেকটা বিমের ক্ষেত্রে সে সাধারণভাবে স্থিত বিম হোক বা আংশিক অবিচ্ছিন্ন সম্পূর্ণ বিচ্ছিন্ন হোক, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে বিমের গভীরতা এবং প্রস্থ ধরার নিয়ম একই। তাহলে এখানে আমরা বিমের প্রস্থ এবং গভীরতা পাইছি, আর এখান থেকে বিমের দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য প্রস্থ গভীরতা, এটা হচ্ছে একটা বিমের আমরা পাইলাম। এর পরবর্তীতে আমরা লিখবো যে বিমের উপর, বিমের নিজস্ব ওজন, বিমের নিজস্ব ওজন যেটা এখানে বলা আছে, যে আমরা যদি পুরা বিমটা না নিয়ে আমরা যদি চিন্তা করি যে এখান থেকে আমরা 1 মিটার চিন্তা করবো, 1 মিটার জায়গার উপরে, বিমের দৈর্ঘ্য 1 মিটার, দৈর্ঘ্য নিলাম হচ্ছে 1 মিটার, আর প্রস্থ এখানে আমরা সব মিটারে করছি 0.30, আর বিমের দৈর্ঘ্য প্রস্থ আমরা এখানে এটা লিখছি, জায়গার সমস্যা। বিমের দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 0.30 মিটার, আর গভীরতা 0.60 মিটার। এই দৈর্ঘ্য প্রস্থ গভীরতা এটা ঘনমিটার হলো, আমরা জানি 1 ঘনমিটার কংক্রিটের ওজন 2400 কেজি। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তো সেটা এখানে আসছে যে 0.3 ইন্টু 0.6 ইন্টু 2400, 432 কেজি পার মিটার। 1 মিটারের ওজন হলো 432 কেজি, আর এটা নিজস্ব ওজন, যে বিমের যে সেলফ ওয়েট বলা হয়, আর আরোপিত লোড বিমের উপর আরোপিত লোড, যেটা আরোপিত লোড দেওয়া আছে যে 2100 কেজি পার মিটার, এটাতে একবারে দেয়াই আছে যে প্রতি মিটারে আমার 1 ইন্টু 2100, তাহলে এখানে 2100 কেজি মিটার। এই দুটা যদি যোগ করি 432 প্লাস 2100, এটা যোগ করলে আমার এটা হচ্ছে 2532 কেজি পার মিটার। এটাকে বলা আছে ওমেগা, টোটাল ওমেগা নিজস্ব। এটা তো শুধুমাত্র আরোপিত লোড, আর ডিজাইন করতে গেলে পরে আরোপিত নিজস্ব দুইটাই লাগবে। যদি কোনো অঙ্কের ক্ষেত্রে এখানে অঙ্কের ক্ষেত্রে যদি ভাষা বলি দেয় যে নিজস্ব ওজন সহ এত কেজি, তাহলে পরে আর এখানে আরোপিত নিজস্ব ওজন ধরা লাগবে না। আবারও বিষয়টা আমরা খেয়াল করি, যদি কোনো অঙ্কের ডাটাতে বলে দেয় যে বিমের উপরে নিজস্ব ওজন সহ আরোপিত লোড 2100 কেজি, তাহলে পরে আমরা আর এখানে নিজস্ব ওজন আর দ্বিতীয়বার ধরা লাগবে না, কারণ যেহেতু এখানে নিজস্ব ওজন সবাই বলে দিছে। কিন্তু আমরা যে অঙ্কটা করছি এই অঙ্কটা তো নিজস্ব ওজন বলা নাই, শুধুমাত্র আরোপিত লোড বলছে, এই জন্য নিজস্ব ওজন আমরা ধরছি এটা ওমেগা। তো নিজস্ব ওজন আমরা পাইলাম ওমেগা। আর এখন হচ্ছে প্রতি মিটারে, যদি এটা প্রতি মিটারে কিন্তু মোট লোড বিমের উপরে মোট লোড ডাব্লু সহ ওমেগা ইন্টু এল। তাহলে ওমেগা আছে 2532 কেজি, আর এল হচ্ছে আমার 6 মিটার, 1500 এত কেজি। টোটাল 6 মিটার জায়গার উপরে 15192 কেজি লোড আরোপিত আছে। এটা হচ্ছে বড় ডাব্লু, আর এটা হচ্ছে ছোট ডাব্লু, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা ডিজাইন লোড এক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই প্রসিডিউর। এরপরের যে ধাপটা আমাদের আছে সেটা হচ্ছে যে শেয়ার,
সর্বোচ্চ শিয়ার ফোর্স নির্ণয়। ধাপ 2, আমরা ধাপ 1 এর কাজ শেষ করছি। ধাপ 2 তে বলা আছে সর্বোচ্চ শিয়ার ফোর্স, সর্বোচ্চ শিয়ার ফোর্স নির্ণয়, এটা বলা আছে যে ধাপ 2 তে। সর্বোচ্চ শিয়ার ফোর্স নির্ণয়। আমরা যদি এখানে থিওরি অফ স্ট্রাকচার আমরা শিখছিলাম একটা বিমের, যে এই ধরনের বিমের ক্ষেত্রে টোটাল লোড আমরা এর আগে দেখেছিলাম, যেখানে টোটাল লোড আসছিল 15,192 কেজি। যদি এটা সিম্পল সাপোর্টেড বিম, তাহলে এটা দুইটা সাপোর্ট, তাহলে টোটাল লোডটা আছে দুই সাপোর্টে নেবে। এখানে আমরা যদি এটার শেয়ার ডায়াগ্রাম আঁকাই তাহলে এরকম হবে। এখানে নেবে হচ্ছে ডাব্লু টোটাল, যে আমরা ছিল যে ওমেগা এল বাই 2, আর এটা হচ্ছে ওমেগা এল বাই 2, ছোট ওমেগা, এটা ওমেগা এল বাই 2 প্রতি মিটারে গুণ করলে যে টোটাল আমার ডাব্লু ছিল ডাব্লু বাই 2, সংক্ষেপে এভাবে লেখা যায় যে ডাব্লু বাই 2 বড় ডাব্লু, অথবা এখানে বড় ডাব্লু বাই 2, যা লোড হবে তার অর্ধেক। তো সেই লোডটা আছে, তাহলে এখানে সর্বোচ্চ শেয়ার, এখানে আমরা ডায়াগ্রাম থেকে দেখতে পাই যে মিডিলের শেয়ার 0, আর এখানে সাপোর্টের সর্বোচ্চ শেয়ার। সাপোর্টের সর্বোচ্চ এই ভ্যালুটা হবে, এখানে যে প্রতিক্রিয়া বল আমরা পাবো সেটাই হচ্ছে সর্বোচ্চ শেয়ার। তো ভি ম্যাক্সিমাম যেটা সর্বোচ্চ শেয়ার হচ্ছে ডাব্লু বাই 2, এখানে বড় ডাব্লু লিখতে পারি, অথবা আমরা এরকমও লিখতে পারি যে ওমেগা এল বাই 2, যে কোনো দুইটার একটা লিখলেই আমরা এখানে হবে। বইতে যেটা ব্যবহার করছি সেটা এটা। ওমেগা এল মানে প্রতি মিটারে লোড, আর এটা মানে টোটাল লোড, তাহলে আমরা দুইটা করলে একই ঘটনা ঘটবে। তাহলে আমরা যদি এইটা নিই, বইয়ের এটা, তাহলে এখানে হচ্ছে যে আমাদের যে লোড ছিল আগে 2532 প্রতি মিটার ছিল, 2532, আর এল ছিল 6, আর 2 যেটা অর্ধেক যদি নেই তাহলে 2532, তাহলে এখানে ইন্টু ভাগ হচ্ছে 2, তাহলে এখানে আমরা করলে আসবে 7596 কেজি। দেখা যাচ্ছে যে এখানে আমার অর্ধেক টোটাল যে লোডের, এখানে 7596 কেজি, এটারও তাই। তাহলে এখানে সর্বোচ্চ যে শেয়ারটা আসবে এটা হচ্ছে ভি ম্যাক্সিমাম শেয়ার, এটা হচ্ছে 7596 কেজি। এরপরে ধাপ আসবে আমাদের 3। ধাপ 3 তে এখানে বলা আছে যে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। এখানে আমরা আরেকটা জিনিস বলি, যে যদি বিমটা, এটা সিম্পল সাপোর্টেড বিম বলে আমরা অর্ধেক নিয়েছি, যদি এটা হয়তো সিম্পল সাপোর্টেড এবং সম্পূর্ণ অবিচ্ছিন্ন বিম যদি হয়, তাহলে একই ধরনের অঙ্ক নিয়ম হবে। আর যদি এরকম হয় যেটা 3টা সাপোর্ট থাকে, আংশিক অবিচ্ছিন্ন হয়, তাহলে এটার এই টোটাল যে এখানে যে আমি এই স্প্যানটা ডিজাইন করি, তাহলে এখানে এইটাকে শেয়ার আসবে, এখানে আসবে 0.4 ইন্টু ডাব্লু ওমেগা এল, আর ওমেগা এল, আর এখানে আসবে হচ্ছে 0.6 ইন্টু ওমেগা এল। এখানে যেহেতু অর্ধেক নিচ্ছে, হাফ, আর আংশিক অবিচ্ছিন্ন দুইটা স্প্যান হলে, তাহলে একটা স্প্যান যদি ডিজাইন করি তখন এটা নেবে 0.4 ওমেগা এল, আর এটা হবে 0.6 ওমেগা এল। এই ধাপের ক্ষেত্রে শুধু এটাই পার্থক্য হবে, যদি আংশিক অবিচ্ছিন্ন হয় তখন আমরা দুইটা শেয়ার হবে, একটা হচ্ছে যে সাপোর্টের প্রান্তের, আর একটা হচ্ছে মিডিলের শেয়ার হবে। এতটুকুই পার্থক্য আসবে। তাহলে আমরা এখন এখান থেকে চলে যাই যে আমাদের ধাপ 3 ছিল। ধাপ 3 যেটা আমরা দেখব যে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট নির্ণয়। আমাদের এখানে যাচ্ছে যে সমভাবে বিস্তৃত বিমের ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ছিল এরকম, আমরা থিওরি অফ স্ট্রাকচার শিখছি। মাঝখানে যে লোড বেন্ডিং মোমেন্টটা পাওয়া যাবে সেটা এখানে বলা হচ্ছে যে সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে, যেটা আমরা ডিজাইন লোড, যে এটা ম্যাক্সিমাম এম সমান ওমেগা এল স্কয়ার বাই 8। এটা হচ্ছে যে আমার সাধারণভাবে বিস্তৃত বিমের ক্ষেত্রে ওমেগা এল স্কয়ার বাই 8 হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে এম সমান ওমেগা এল স্কয়ার ভাগ 8। তো ওমেগার মান যে প্রতি মিটারে টোটাল লোড যেটা ছিল আমাদের, প্রতি মিটারে লোড পাইছিলাম নিজস্ব ওজন সহ, এখানে ওমেগা ছিল যে হচ্ছে 2532 কেজি, 2532 কেজি পার মিটার। ধাপ 1 থেকে আমরা যেটা পাইছি 2532 কেজি, এখানে 2532 কেজি আমরা লিখি, আর এল তো
6 আর হচ্ছে 8 ইন্টু 100। আমরা এটা কেজি মিটারে হবে, মিটারকে আমরা 100 দিয়ে গুণ করে সেন্টিমিটার করে নিলাম, কিন্তু পরবর্তীতে আমার সব সেন্টিমিটার লাগবে। 2532 ইন্টু 6 স্কোয়ার ভাগ 8 ইন্টু 100। যদি আমরা এটা করি, এটা হচ্ছে যে 139,400 এত কেজি সেন্টিমিটার। এটা হচ্ছে মোমেন্ট আসছে, মোমেন্টের ধাপ শেষ। এরপরে আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে যে ধাপ 3-তে। ধাপ 3-তে আমরা আসবো যে বিমের গভীরতা। ধাপ 3-তে বিমের গভীরতা নির্ণয়। এর আগে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম বিমের গভীরতা নির্ণয়ের জন্য একটা সূত্র ছিল আমার, যে D সমান √m/r ইন্টু বি। এই সূত্রটা আমরা শিখছিলাম যে D সমান √m/r ইন্টু বি। এখানে গভীরতা বলতে আমরা যেটা দেখছি যে এখানে যে একটা বিম হবে, তাহলে এই রডের যে কেন্দ্র পর্যন্ত দূরত্ব, উপর থেকে এইটাকে বলা হচ্ছে গভীরতা, ছোট ডি কার্যকরী গভীরতা, আর এখান থেকে সম্পূর্ণটাকে বলা হচ্ছে টোটাল গভীরতা। আমরা ধাপ 1-এ একটা গভীরতা ধরছিলাম, আর ধাপ 3-তে আমরা গভীরতা সূত্র দিয়ে বের করে দেখবো যে ধাপ 1-এ যে গভীরতা ধরছিলাম সেটার সাথে বেশি না কম। তাহলে আমরা এখানে যে ডাটাগুলো লাগবে, প্রথমে লাগবে যে মোমেন্ট। মোমেন্ট তো আমরা এর আগে বের করলাম। মোমেন্ট আসছে এখানে 11, আমাদের মোমেন্ট আসছে আমরা 1139,500 কেজি সেন্টিমিটার। আর আর এর মানটা আমরা যে আগে প্রমাণ শিখছিলাম হাফ এফসি জে কে, তাহলে আর এর মানটার ক্ষেত্রে আমার যে মানগুলো লাগবে, আর এর মান বের করতে হলে এন এর কে এর মান লাগবে। কে এর সমান n/n প্লাস FS/FC। এটা আমরা আগে সূত্রে শিখেছিলাম। তো এন এর মান আমার অঙ্কের যে ডিজাইন ডাটাতে ছিল 10 প্লাস FS এর মান ছিল 1400, আর এখানে FC এর মান ছিল 94.5। এখান থেকে যদি আমরা দেখি যে আর এর মানটা এখানে আসছে কে এর মান 0.40 ছিল। সাধারণত এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই ডিজাইন অঙ্কের ক্ষেত্রে কে এর মান সব অঙ্কের ক্ষেত্রে প্রায় এরকম কাছাকাছি 0.40, 0.38, 0.39 এরকম হবে। এরপরে আমাদের যেটা বের করতে হবে জে এর সমান ছিল 1 - k/3। তাহলে 1 - k এর মান 0.403 ভাগ 3। এখান থেকে যদি আমরা জে ব্যবহার করি, তো জে এর মানটা আছে 0.866। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে জে এবং কে এর মান প্রায় কাছাকাছি এরকম ভ্যালু থাকবে, 0.86, 0.88, 0.87 এরকম। আর আর সমান আমার হবে হাফ এফসি ইন্টু জে কে। আমরা যদি মান বসাই, আর এর মান হাফ, এফসি এর মান ছিল 94.5। আগে আমরা খেয়াল করি এফসি কিন্তু দুইটা মান ছিল, একটা এফ প্রাইম সি, একটা এফসি। এফ প্রাইম সি হচ্ছে সর্বোচ্চ পীড়ন, আর এফসি অনুমোদিত। আমার অঙ্কে যেটা লাগবে সেটা অনুমোদিত পীড়ন, ইন্টু জে এর মান 0.866 আর কে এর মান হচ্ছে 0.40 ছিল। এটা করলে এখান থেকে আর এর মান হচ্ছে 16.49 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আর এর মান। তাহলে আমরা এখানে আর এর মান পাইছি। আর বি তো আমরা এর আগেই ধরছিলাম, বিমের পোস্ত আমরা ধরছিলাম 30 সেন্টিমিটার বি এর মান। তো সেই মানগুলো যদি আমরা এখানে সব মান যদি আমরা একে একে বসাই, এম এর মান 1139400, আর এর মান আমরা পাইছি 16.49, আর বি এর মান 30। এখান থেকে আমরা যে ডি এর মানটা এখানে আসবে, এটা 48 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে পাইলাম যে এই যে ডি, এখান থেকে ডি পাইছে 48। আর আমার ধাপে যেটা ছিল সেটা ছিল টোটাল ডি। তাহলে এখান থেকে আমার এটা কভারিং বলা হয়। কভারিং সাধারণত 5 থেকে 6 সেন্টিমিটার ধরা হয়, আমরা এখানে 6 সেন্টিমিটার ধরলাম। যে বিমের কভারিং আছে মুক্ত কভারিং প্লাস রডের অর্ধেক, সব মিলিয়ে আছে 6 সেন্টিমিটার। তাহলে এই টোটাল কার্যকরী গভীরতার সাথে যদি আমরা কভারিং যোগ করি, এটা কভারিং যোগ করলে টোটাল যে গভীরতা পাওয়া যায়, মোট গভীরতা। তাহলে এখানে আমরা মোট গভীরতা লিখতে পারি যে, আমরা এখানে মুছে দিলাম অঙ্কের সুবিধার্থে। তো এখানে আসতে পারে যে মোট গভীরতা সমান হচ্ছে ডি প্লাস কভারিং। ডি এর মান পাইছি আমরা 48 সেন্টিমিটার এখান থেকে,
আর প্লাস কভারিং আমরা পেয়েছি হচ্ছে 6 সেন্টিমিটার ধরছি। এটার নিয়ম হচ্ছে 5 থেকে 6 সেন্টিমিটার ধরা। তাহলে এখান থেকে আমার আসছে টোটাল হচ্ছে 54 সেন্টিমিটার। আমরা ধাপ 1-এ খেয়াল করি, ধাপ 1-এ যে গভীরতা ধরছিলাম সেই গভীরতা ছিল আমার টোটাল গভীরতা ছিল, এখানে ছিল টোটাল ধরছিলাম 60, স্প্যান দৈর্ঘ্যের 10 ভাগের 1 ভাগ। যেহেতু ধাপ 1-এর এই গভীরতাটা অবশ্যই ধাপ 1-এর গভীরতার থেকে কম আছে, অতএব আমার যে আমরা এখানে নিরাপদ বা ধরাটা ঠিক আছে। কারণ অবশ্যই আমরা এটা তো গভীরতা চেক করছি যে আমরা যে ধাপ 1-এ গভীরতা ধরছি 60, ওই ধাপ 60টা আসলেই ঠিক আছে কিনা, এই লোড এবং স্প্যানের রেসপেক্টে এতটুকু গভীরতা বিম নিতে পারবে কিনা বা বিম টিকে থাকবে কিনা। তো সেক্ষেত্রে প্রতিবারই ধাপ 3-র যে গভীরতাটা আসবে সেই গভীরতাটা এই ডি প্লাস কভারিং এর যোগফলটা অবশ্যই ধাপ 1-এর গভীরতা থেকে কম হতে হবে। কম হলে পরে এটা বিমটা নিরাপদ থাকবে বা সঠিক আছে আমার ধরাটা। এবার আমরা আসি যে রড, তাহলে আমরা বিমের এখানে মোটামুটি বিম ডিজাইন করতে বলতে আমার বিমের দুইটা জিনিস চাই, একটা হচ্ছে যে বিমের আকার কত হবে আর একটা বিমের ভিতরে রড কেমন হবে। আমরা বিমের আকারটা আমরা পেয়ে গেছি 30/60 যেটা ধরছিলাম এটা ঠিক আছে। এরপর ধাপ বলছে 5, ধাপ 5 হচ্ছে টান রডের ক্ষেত্রফল। টান রডের ক্ষেত্রফল, টান রড বলতে বলতে বিমের নিচে যে রডগুলো ব্যবহার করা হয় এগুলো টান রড বলা হয়। আর এই রডকে ঘিরে যে আমাদের এখানে যে রিংগুলো ব্যবহার করে এটা স্টিরাপ। তো ডিজাইন এটা উপরের দুইটাকে বলা হয় হ্যাঙ্গার বার বা টপ বার। টপ বারের এখানে ডিজাইন আসবে না, এখানে ডিজাইনে যে রডগুলো আসবে সেটা সবসময় নিচের রড, টেনশন রডগুলো নেবে। সেক্ষেত্রে এখানে আমরা টান রডের ক্ষেত্রফলের জন্য একটা সূত্র শিখছিলাম, এস সমান M/Fs জেডি। এই সূত্রটা এরকম ছিল যে স্টিলের মোমেন্ট এস এফএস জেডি, এই সূত্রটা ছিল। এম সমান টান রডের ক্ষেত্রে প্রতিরোধী মোমেন্ট ছিল এম সমান এস এফএস জেডি স্টিলের মোমেন্ট। সেখান থেকে আমি এস সমান লিখতে পারি যে M/Fs জেডি, সেটা আমরা এখানে লিখছি। তাহলে এম এর মান তো আমরা এর আগেই বের করছি, এম এর মান, আর জে এর মানও তো আমরা এর আগে বের করছি। তো সেই মানগুলো আমরা নেব। এম এর মান আমরা এর আগে যেটা বের করেছিলাম, এম এর মান ছিল 1139 এত কেজি সেন্টিমিটার, আর এফএস এর মান তো ছিল আমার 94.5 1400, এটা ডিজাইনটা ছিল 1400 রডের ক্ষেত্রে, আর জে এর মান ছিল 0.866, আর ডিটা আমরা ধাপ যেটা এখানে ডি যেটা ব্যবহার করা হয়েছে ধাপ 1-এ যেটা আমরা বের হয়েছে, ধাপ 3-তে ধাপ 4-এতে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে যে আমার এখানে ডি ছিল 48, সেটা এখানে বলবে। তাহলে এখানে এম এর মান যদি আমরা বসাই যে 1139,400, এফএস এর মান 1400 কেজি, জে এর মান 0.866, আর ডি এর মান ছিল আমার 48। যদি এই মানগুলো আমরা বসালে পরে এখানে একটা জিনিস আসছে যে টোটাল 19.58 সেন্টিমিটার স্কোয়ার। এতটুকু রড লাগবে। বিমের ভিতরে যে রডগুলো ব্যবহার করবো সেই রডগুলোর টোটাল রডের ক্ষেত্রফল হবে 19.58। তো এখানে একটা জিনিস বোঝার বিষয় যে আমাদের এখন আমি কত মিলিমিটার ডায়া রড ব্যবহার করব, এটা তো আমার পরীক্ষায় তো আমি জানি না যে আমার ইচ্ছা মতো। তো সেক্ষেত্রে আমরা এখন একটা জিনিস খেয়াল করতে পারি যে আমাদের চ্যাপ্টার 2 নম্বর চ্যাপ্টারে কিছু রডের একটা টেবিল দেওয়া আছে, সেখানে বলা আছে বিমের ক্ষেত্রে সাধারণত 16 মিলিমিটার রডের নিচে ব্যবহার করা হয় না। তাহলে এখানে হচ্ছে 16 মিলিমিটার রডের যদি ক্ষেত্রফল আমরা হিসাব করি, 16 মিলিমিটার ডায়া, এটা হচ্ছে ডায়া রডের ডায়া, আর এটা হচ্ছে এরিয়া। 16 মিলিমিটার রডের একটা রডের ক্ষেত্রফল এখানে দেওয়া আছে যে 2.01 সেন্টিমিটার স্কোয়ার। তারপরে দেওয়া আছে যে 19 মিলিমিটার ডায়া রডের ডায়া হলে তার একটা রডের ক্ষেত্রফল দেওয়া আছে 2.84 সেন্টিমিটার স্কোয়ার। আর এরপরে দেওয়া আছে 22 মিলিমিটার যদি ডায়া হয় তাহলে এটার একটা রডের ক্ষেত্রফল দেওয়া আছে 3.80। এরপরে দেওয়া আছে 25 মিলিমিটার যদি হয় তাহলে তার ক্ষেত্রফল হবে 5.91 ক্ষেত্রফল। এরপরে 28 দেওয়া আছে,
যদি 28 মিলিমিটার হয় তাহলে তার ক্ষেত্রফল হবে 6.16। তো সাধারণত আমরা 16 থেকে 25 এর ভিতরে থাকার দরকার, কারণ মার্কেটে সাধারণত 16, 19, 22 মিলিমিটার রড অ্যাভেলেবল, কিন্তু 25 বা এর উপরের এত মোটা রড সাধারণত মার্কেটে পাওয়া যায় না। এজন্য যদি আমার প্র্যাকটিক্যালি বিম ডিজাইন করতে হয় সেটা 16 থেকে 22 এর ভিতরে থাকলে পরে এই রডগুলো মার্কেট। কারণ আমি যদি 25 মিলিমিটার ডায়া রড বা 28 মিলিমিটার ডায়া রড ধরে ডিজাইন করে যাচ্ছে, যে বাড়ি করবে সে মার্কেটে হয়তো এই রডটা নাও পেতে পারে। তাহলে এখন আমার ঘটনা হচ্ছে যে টোটাল আমি যেটা বলছি যে টোটাল আমার রডের এরিয়া হচ্ছে 19.5। তাহলে কয়টা রড লাগবে আমার, রড কয়টা লাগবে আমার টোটাল জায়গাটা এখানে যে টোটাল জায়গাটা আছে এটা একটু ভালো করে বুঝতে হবে। যে একটা রডের যা আমি বসাবো, তাহলে এখানে আমার টোটাল এখানে ছিল টোটাল 30-এর ভিতরে আমার এখানে কভারিং থাকবে। এই কভারিং আমি ধরলাম যে বটম কভারিং ধরছিলাম আমরা 6, আর এখানে ধরলাম যে 5, এই পাশে 5 আর এই পাশে 5 আমার কভারিং চলে যাবে। আর এই মাঝখানে এখন রড বসবে, আরও একটা 10 মিলিমিটার রিং বসবে। তাহলে এখানে বাদ বাকি যে গ্যাপটা থাকবে 30 থেকে এই পাশে কভারিং বাদ যাবে, এই পাশে কভারিং বাদ যাবে, একটা দুইটা 10 মিলিমিটার রিং বাদ যাবে, আরও মেন রড যে গ্যাপটা থাকবে এর ভিতরে এমনভাবে রড বসাতে হবে যেন প্রত্যেকটা একটা রড থেকে আরেকটা রডের ভিতরে গ্যাপ মিনিমাম 2.5 সেন্টিমিটার থাকে। কারণ যদি গ্যাপ 2.5 সেন্টিমিটার কম থাকে তাহলে আমার খোয়াটা তো এর ভিতর দিয়ে ঢুকতে হবে, কারণ খোয়ার মিনিমাম একটা ম্যাক্সিমাম খোয়ার সাইজ হচ্ছে 20 মিলিমিটার বা 2 সেন্টিমিটার। এই জন্য খোয়ার যেন সহজে ঢুকতে পারে, ঢালাইটা ঢুকতে পারে খোয়া বালি সিমেন্ট, এই জন্য আমাকে একটা রড থেকে আরেকটা রডের ন্যূনতম স্পেসিং 2.5 সেন্টিমিটার রাখতে হবে, বা রডের ব্যাসের সমান অথবা যে আমরা খোয়া ব্যবহার করবো তার 1.33 গুণ। এই 3টা শর্ত আছে। সেক্ষেত্রে সেই শর্তগুলো মেনে এখন রডের সংখ্যাটা আমরা বের করব। রডের সংখ্যাটা বের করতে গেলে খেয়াল করি, আমরা যদি এখানে ধরি যে প্রথমে আমরা ট্রাই করি যে আমরা ধরবো 16 মিলিমিটার রড ব্যবহার করি। 16 মিলিমিটার রড ব্যবহার করলে পারে 16 মিলিমিটার যদি রড ব্যবহার করে তার ক্ষেত্রফল হয় 2, তাহলে এখানে এরিয়া হবে 2.01 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে আমার নাম্বার অফ রড হবে বড় এস বাই ছোট এস। বড় এস হচ্ছে 19.58 আর ছোট এস 2.0। তাহলে এখানে আমার আসবে 19.58 ভাগ 2.01 9.74 9.74 মানে এটা প্রায় 10টা রড লাগবে। যদি এখন আমি এটা ব্যবহার করি যে 19 মিলিমিটার ব্যবহার করি তাহলে এন হবে 19.58 ভাগ হচ্ছে 2.84। 19.58 ভাগ 2.84, এটা হচ্ছে 6.89 বা 7টা রড। যদি আমরা ব্যবহার করি যে 22 মিলিমিটার রড ব্যবহার করি তার এন রডের সংখ্যা হবে 19.58 ভাগ হচ্ছে 3.80। তাহলে এখান থেকে আসছে যে 19.58 ভাগ 3.80। এখানে আছে 6টা রড। আর যদি 25 মিলিমিটার ব্যবহার করি, 25 মিলিমিটার ব্যবহার করলে এনটা হবে হচ্ছে যে 19.58 ভাগ একটা রডের হচ্ছে 5.91। 19.58 ভাগ হচ্ছে 5.91, 3.31 বা 4টা রড। তাহলে আমি এতগুলো রড ব্যবহার করলাম কারণ আমি দেখাতে চাচ্ছি যে আসলে কোন রডটা এখানে কত মিলিমিটার রড দিলে পারে রডের সেই রডগুলো এখানে যে রডগুলো সেই রডগুলো দেওয়া যাবে এবং প্রত্যেক রডের মাঝখানে গ্যাপটাও পাওয়া যাবে। এখানে দেখা যাচ্ছে যে 16 মিলিমিটার রড ব্যবহার করে 10টা রড। 10টা রড যদি আমি এখানে ব্যবহার করি তাহলে 10টা রড আমার এখানে 30 থেকে, এখন জিনিসটা খেয়াল করি আমার গ্যাপ কতটুকু আছে, এখান থেকে এইটুকের যে মাঝখানে যে জায়গা কতটুকু আছে, এই জায়গার কত এখানে ছিল 30 থেকে আমরা বাদ দিলাম যে এই পাশে কভারিং 5 2 × 5 আর মাইনাস আছে দুইটা 10 মিলিমিটার রিং মানে 1 সেন্টিমিটার বাদ দিলে পরে এখানে যে জায়গাটা থাকবে 30 মাইনাস 10 মাইনাস 2, তাহলে এখানে শুধুমাত্র 18 সেন্টিমিটার জায়গা থাকছে। এই 18 সেন্টিমিটার জায়গার ভিতরে যদি আমি 10টা রড ব্যবহার করি, কারণ 10টা রডের ব্যাসই তো একটা রডের ব্যাস 1.6 সেন্টিমিটার, 10 × 1.6 করলে তো এর ভিতরে আর জায়গা থাকবে না, কারণ রড এত ঘন হবে যে মাঝখানে আর খোয়া ঢোকার জায়গা থাকবে না। আবার যদি আমরা 2 লেয়ারে করে দিই তাহলে 5টা করে দিলে পারে এখানে আমরা যদি 16 মিলিমিটার রড ব্যবহার করতে পারি সেক্ষেত্রে 1 লেয়ারে হবে না, কারণ 1 লেয়ারে 10টা রড যদি আমি বসাই তাহলে পাশাপাশি রডের মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, এত অল্প পরিমাণ গ্যাপ থাকবে যে আমার খোয়া ঢোকার জায়গা থাকবে না।
আবার যদি 2 লেয়ারে করি তাহলে তখন তো এখানে নিচে 1 লেয়ার আর মাঝখানে একটা সেপারেটর দিয়ে আবার উপরে সেপারেটর দিয়ে আমরা উপরে আবার এখানে বসাতে পারি, যেখানে 2টা 3টা 4টা 5টা 1 2 3 4 5 আর এখানে 1 2 3 4 5 10টা হতে পারে। তো সেক্ষেত্রে এখানে গ্যাপ কত হবে, তাহলে প্রত্যেকটা 18 সেন্টিমিটার আমার জায়গা আছে, এর ভিতরে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5টা যদি আমরা বাদ দিই, যে টোটাল আছে 18 মাইনাস 5টা ইন্টু 1.6, যদি আমরা বাদ দিই 16 মিটার ডায়া রড, 18 মাইনাস 5 ইন্টু 1.6, তাহলে আর থাকছে যে এইটাতে আর 10 সেন্টিমিটার জায়গা থাকছে। 10 সেন্টিমিটার জায়গা থাকলে পরে তাহলে 1 2 3 4 4টা গ্যাপ, 4টা গ্যাপ যদি আমি ভাগ করি তাহলে 2.5 সেন্টিমিটার হচ্ছে। এভাবে 2 লেয়ারে যদি আমরা 16 মিলিমিটার রড ব্যবহার করতে পারি, যদি 2 লেয়ার করে দিই তাহলে পরে আমরা প্রত্যেকটার মাঝখানে 2.5 সেন্টিমিটার করে গ্যাপ পাচ্ছি, তো এটা ঠিক আছে। আমরা যদি 19 মিলিমিটার রড ব্যবহার করি 60টা রড, তো 60টা রডেও যদি আমরা 1 লেয়ারে ব্যবহার করতে চাই 18 সেন্টিমিটার, তো 60টা রড আমরা জানি যে কটা রড হবে তার একটা হবে গ্যাপ কম, তো 60টা রডের ক্ষেত্রে আমরা যদি 19 মিটার দেখি যে 18 মাইনাস হচ্ছে 60টা রড 7 ইন্টু 1.9, তাহলে এখানে আছে 18 মাইনাস 7 ইন্টু 1.9, তাহলে এখানে 10.81 জায়গা থাকছে, বাদ দিলে পরে 10.88, তো 7টা রড যদি বসায় তাহলে মাঝখানে গ্যাপ হবে 6টা, এখানে 6 দিয়ে আমরা ভাগ করি, 6 দিয়ে ভাগ করলে এটা যে 1.8, যেটা 6 দিয়ে ভাগ করলে 1.81, তাহলে এটা 2.5 সেন্টিমিটার থেকে গ্যাপ কমে যাচ্ছে। 7টা রড 1 লেয়ারে বসানো যাবে না, 7টা রড 1 লেয়ারে না বসে আমরা করতে পারি কি, যে নিচে 5টা বসাইলাম আর উপরে এখানে একটা এখানে একটা 2টা বসাইলাম, এইভাবে বসাতে পারি 19 মিলিমিটার রড, নিচে 1 2 3 4 5টা আর উপরে একটা 2টা, এভাবে বসে 19 মিলিমিটার বসানো যাবে। আর 22 মিলিমিটারও আমরা একই অবস্থা, যে 6টা রড আমরা একভাবে যদি বসাই দেখতে হবে যে মাঝখানের গ্যাপ ঠিক আছে কিনা, মাঝখানের গ্যাপ যদি 2.5 সেন্টিমিটার থেকে বেশি হয় তাহলে পরে আমরা 1 লেয়ারে বসাতে পারবো, না হলে ডাবল লেয়ার। আর ডাবল লেয়ার রড বসাতে গেলে প্রত্যেকটা রডের উপরে আর একটা রড বসাতে হবে। এই জন্য আমার অঙ্ক করার ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে সব থেকে সহজে এত হিসাব নিকাশ করা তো কঠিন সময় সাপেক্ষ ব্যাপার, এটা বাস্তবের ক্ষেত্রে হিসাব করে ডিজাইন করা হয়। আর পরীক্ষার ক্ষেত্রে সাধারণত আমরা বড় ব্যাসের রড ব্যবহার করলে পরে রডের সংখ্যা কম হবে, রডের সংখ্যা কম হলে পরে রড বসালে পরে মাঝখানে গ্যাপ পাওয়া যাবে, এই জন্য সহজে আমরা বড় ব্যাসের রড ব্যবহার করবো। তো সেক্ষেত্রে যদি আমরা 25 মিলিমিটার রড ব্যবহার করি, আমাদের এই ক্ষেত্রে আমাদের এখানে যদি 25 মিলিমিটার রড ব্যবহার করি, যে 25 মিলিমিটার রড আমরা লিখলাম যে 25 মিলিমিটার ডায়া রড, যার একটা রডের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে 3.5.91 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা এতক্ষণ যে এই ক্যালকুলেশনগুলো দেখাইলাম এগুলো হচ্ছে রাফ বোঝানোর জন্য, আর অঙ্ক যে এখান থেকে আমার শুরু হয়েছিল এর পরের লাইনটা হচ্ছে এটা, এর পরের লাইন যেটা যে আমরা এখানে চেক করে দেখলাম যে কত মিলিমিটার ডায়া রড বসালে পরে এখানে বসানো সম্ভব, আমার যে জায়গা আছে স্পেসিং এই 30 সেন্টিমিটার জায়গার ভিতরে রডগুলো বসানো সম্ভব। সেক্ষেত্রে আমরা বড় ব্যাসের রড ধরলাম, 25 মিলিমিটার ডায়া রড ব্যবহার করলে তার এএস হচ্ছে 5.91, আর এখানে আমার তাই নাম্বার অফ রডের সংখ্যা হবে যে এই বড় এস ভাগ ছোট এস। সেক্ষেত্রে আমরা এখানে দেখাচ্ছিলাম যে 19.58 ভাগ 5.91, এটা করলে পরে সংখ্যা আসে 4টা। তো 4টা যদি রড আসে তাহলে আমরা এখানে দেখতে পাই যে 4টা রড যদি বসাই, যে এখানে মোট নিচের ভিতরে আমার রড বসাবো 4টা, এখানে 1টা 2টা 3টা 4টা, 4টা রড টোটাল জায়গা ছিল আমার 18, তাহলে 18 থেকে যদি আমরা 4টা রড বাদ দিই, কারণ প্রত্যেকটা রডের ব্যাস আছে এখানে 25 মানে 2.5 সেন্টিমিটার করে একটা রড, এখানে 2.5 এখানে 2.5 এখানে 2.5, তাহলে প্রত্যেকটা 2.5 করে বাদ দেবে 2.5, তাহলে 18 থেকে যদি আমরা 2.5 করে বাদ দিই, 18 মাইনাস 4টা 4 ইন্টু 2.5, তাহলে এখানে থাকছে যে আর 8 সেন্টিমিটার জায়গা, তাহলে 1 2 3 আর 10 সেন্টিমিটার বাদ যাচ্ছে, 2.5 ইন্টু 4 হচ্ছে 10 সেন্টিমিটার, তো 18 থেকে 10 বাদ দিলে পরে হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে 8কে যদি আমরা 1 2 3 3 দিয়ে ভাগ করি, গ্যাপ হচ্ছে 3টা, তাহলে প্রত্যেকটা গ্যাপ হচ্ছে 2.6, মাঝখানে জায়গা থাকছে 2.6 করে। তাহলে আমার কথা ছিল যে প্রত্যেকটা রডের পাশাপাশি যে গ্যাপগুলো সেটা মিনিমাম রডের ব্যাসের সমান হতে পারে, অথবা 2.5 সেন্টিমিটার হতে পারে, অথবা যে এগ্রিগেট ব্যবহার করবো তার 1.13 গুণের বেশি হতে পারে। তাহলে আমার এই শর্তটা 3টা শর্ত এখানে ঠিক আছে, তাহলে আমার এই রডটা ব্যবহার করছি, রডটা ব্যবহার করা আমার ঠিক আছে। সেক্ষেত্রে এখন 4টা 19 মিলিমিটার রড ব্যবহার করলাম, তাহলে আমরা মোটামুটি ধাপ 5-এর কাজ এটাই যে আমরা ব্যবহার করবো 4টা 25 মিলিমিটার ডায়া রড,
এটা আমরা ব্যবহার করলাম। অঙ্কের বিম ডিজাইন আমাদের ফাইনালি যেটা আমরা পেলাম, বিমের আমরা সাইজ পেয়েছি 30, গভীরতা 60, আর এর ভিতরে আমরা রড পাইছি যে সাইডটা 25 মিলিমিটার, সাইডটা 25 মিলিমিটার রড। আর এটা তো হ্যাঙ্গার বার, এটা ডিজাইনে আসবে না, নর্মালি 2টা রড আমাকে দেওয়াই লাগবে। এটা বিম ডিজাইন হয়ে গেছে। এখন আমার চেক করা, নিরীক্ষা করা, আমরা এর আগে যে থিওরিতে শিখছিলাম শেয়ার পীড়ন নিরীক্ষা, বন্ড পীড়ন নিরীক্ষা, যে এটা রিং লাগবে কিনা, এইগুলো এখন আসবে। সাধারণত পরীক্ষার ক্ষেত্রে আমরা এই প্রথম 5টা ধাপই অঙ্কে বেশিরভাগ ক্ষেত্রে আসে, পরবর্তীতে সেকগুলো আমরা তো খ বিভাগে আসতে পারে। সেক্ষেত্রে এখন যে আমরা কাজটা করব, সেকের কাজ, যে বিমটা যে আমরা ডিজাইন করলাম, এই 30 এবং 60 রডগুলো দিলাম, এগুলো শেয়ারে এবং বন্ডের ক্ষেত্রে এটা ঠিক আছে কিনা। তাহলে আমরা ধাপ যাব, এখন আমরা করব যে ধাপ হচ্ছে 6, ধাপ 6। শেয়ার পীড়ন নিরীক্ষা। সাধারণত আমরা যে বিমটা দেখছি, আমাদের বিমটা ছিল এরকম, এটা ছিল লোড, আর এখানে আমরা ওমেগা পাইছিলাম। ধাপ 1-এ যে ওমেগাটা ছিল, ধাপ 1-এ ছিল 2532 কেজি পার মিটার 6। শেয়ার পীড়ন নিরীক্ষা বলতে বোঝাচ্ছে যে আমরা যে শেয়ার ডায়াগ্রাম দেখাইছিলাম, যে এটা শেয়ার ডায়াগ্রাম, এখানে ম্যাক্সিমাম শেয়ার আমার ধাপ 2-তে, যেটা ম্যাক্সিমাম শেয়ার আমরা পাইছিলাম, যে ধাপ 2-তে ম্যাক্সিমাম শেয়ার ছিল আমার 7596, 7596 এত কেজি। অ্যান্ড এসিআই কোড বলছে যে একটা বিম যদি শেয়ারে ফেল করে, সেটা হচ্ছে সাপোর্টে ফেল করবে না, সাপোর্ট থেকে এখান থেকে ডি দূরত্বে গিয়ে ফেল করবে, ডি দূরত্বে গিয়ে এই জায়গাটা ফেল করবে। তাহলে এখন এই জায়গাটা শেয়ার লাগবে, এই জায়গাটায় এখান থেকে ডি দূরত্বে ফেল করবে। তাহলে এই সাপোর্টের যে শেয়ার, তাহলে এখান থেকে যখন আমি ডি পিছনে যাব, তখন অবশ্যই শেয়ার কিছুটা কমে যাবে। এই এতটুকু শেয়ার কমে যাচ্ছে, এই শেয়ারটা, এই শেয়ারটা কতটুকু কমবে, এখান থেকে এই যে প্রতি একক দৈর্ঘ্যে যে লোড পাইছি, লোড ইন্টু দূরত্ব গুণ করলে যে লোডটা পাবো, এই টোটাল যে ম্যাক্সিমাম শেয়ার থেকে এখান থেকে এইটুকু জায়গায় লোড বাদ দিলে পরে আমি এই জায়গাটার যে ক্রিটিক্যাল শেয়ার বলে, এটাকে বলছি ক্রিটিক্যাল শেয়ার, যে জায়গায় ফেল করবে। সেক্ষেত্রে শেয়ার পীড়নের জন্য আমরা প্রমাণের আগে দেখছিলাম যে শেয়ার পীড়ন ভি ক্রিটিক্যাল বাই বি ইন্টু ডি। তো ভি ক্রিটিক্যাল বলতে আমার এই জায়গাটা শেয়ার, আমি তো এখানকার শেয়ার আমার আগেই বের করা আছে, তাহলে এখন এই জায়গাটা শেয়ার যদি পাইতে চাই, তাহলে ম্যাক্সিমাম শেয়ার থেকে এইটুকু লোড বাদ দিতে হবে। তাহলে আমার ভি ক্রিটিক্যাল যদি আমরা পেতে চাই, তাহলে ভি ম্যাক্স মাইনাস ওমেগা ইন্টু ডি ভাগ 100, যেহেতু ডি এর মান ছিল আমার সেন্টিমিটারে, আর এখানে যেহেতু মিটারের লোডটা আছে মিটারে, এই জন্য ডিকে আমরা 100 দ্বারা ভাগ করলাম। এর আগে আমরা দেখাইছি। তাহলে ভি সাপোর্টের ম্যাক্সিমাম ছিল 7596, আর ওমেগার মান ছিল 2532, আর ডি ছিল আমার 48। এখানে যদি আমরা ভাগ করি, সেখান থেকে আমার এখানে আসছে যে 6380.64 কেজি। তাহলে আমরা এই যে এখানকার শেয়ার ক্রিটিক্যাল যে শেয়ারটা পেলাম, সেটা 6380.64 কেজি। সাপোর্ট ছিল 7596, আর ক্রিটিক্যাল যেটা কমলো 6380। আর বি এর মান তো আমরা আগে জানি 30, আর ডি এর মান তো আমার এখানে 48। এখানে মানগুলো যদি আমরা বসাই এখানে, তাহলে এখানে 6380.64, বি আছে 30, আর ডি আছে গভীরতা ছিল 48, কার্যকরী গভীরতা। তো এখান থেকে আমার যে মানগুলো আসবে 4.43 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এতটুকু শেয়ার আসছে। আর এসিআই কোড যেটা বলছে, যে এসিআই কোড আমাদের বলছে যে অনুমোদিত শেয়ার যে কতটুকু একটা বিমের নেওয়ার ক্ষমতা আছে, সেই ভিটা বলছে যে ভি অ্যালেবল, যেটা বলে অনুমোদিত শেয়ার আছে 1.33 √f'(c). তাহলে এখান থেকে আসি, এখানে আমরা এসে 1.33 √f'(c) আছে 210, অঙ্কের ডাটায় যেটা দেওয়া আছে 1.33 √f'(c). যদি আমরা এটা করি, এখান থেকে আমার আসবে যে 1.33 √210, এটা করলে এখানে আসছে যে 19.27। তাহলে এতটুকু শেয়ার নিতে পারবে, আর এখানে আমার উৎপন্ন হচ্ছে 4.4। তাহলে আমি যতটুকু নিতে পারবে তার থেকে কম শেয়ার উৎপন্ন হচ্ছে। এজন্য লিখবো যে ভি, অবশ্যই ভি অনুমোদিত ভি থেকে
ছোট, অতএব শেয়ার পূরণে নিরাপদ। পূরণে নিরাপদ, শেয়ার পূরণে ঠিক আছে। যদি আমার যা ক্ষমতা তার থেকে বেশি উৎপন্ন হতো তাহলে শেয়ার পূরণ নিরাপদ নয়, তখন আমাকে এটা আবার রিভাইজ করতে হতো। এরপরের ধাপ যেটা হচ্ছে যে আমরা শেয়ার পূরণ চেক করলাম, এরপরে আরেকটা চেক করতে হবে যে এটা এই কংক্রিটের কতটুকু, শুধুমাত্র কংক্রিট কতটুকু শেয়ার নিতে পারবে। এটা তো গেল এই শেয়ারটা নিতে পারবে এটার টোটাল যে কম্বিনেশন রড এবং কংক্রিটের কম্বিনেশনে। তো এরপরে যে আমরা আসবো অঙ্কটাতে, কংক্রিট বলতে কংক্রিট কর্তৃক গ্রহণযোগ্য শেয়ার, কংক্রিট কর্তৃক গ্রহণযোগ্য বা অনুমোদিত শেয়ার। কংক্রিটের ক্ষমতা এখানে এসিআই করবো হচ্ছে কংক্রিটের যেটা ভিসি 0.292 এতটুকু কংক্রিটের ক্ষমতা আছে। তাহলে এখন আমার 0.292 √f'(c) 210, যদি আমরা এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে কি আসবে এখান থেকে 0.292 যদি আমরা এটা করি 4.23। এখন দেখা যাচ্ছে যে আমার শুধুমাত্র কংক্রিট দিতে পারো 4.23 এতটুকু শেয়ার, কিন্তু শেয়ার উৎপন্ন হচ্ছে 4.23 কংক্রিট জানি তার থেকে বেশি শেয়ার উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে এক্সেস শেয়ার, অতিরিক্ত শেয়ার। অতিরিক্ত শেয়ার আমাকে যদি কতটুকু এই 4.43 থেকে 4.23 বাদ দিলে পরে যেটা হবে সেটা হচ্ছে অতিরিক্ত শেয়ার। যেহেতু কংক্রিটের ক্ষমতার থেকে বেশি শেয়ার উৎপন্ন হচ্ছে, এই জন্য আমার বেশি শেয়ার উৎপন্ন হলে অতিরিক্ত শেয়ারকে নেওয়ার জন্য আমাকে অবশ্যই রিং ব্যবহার করতে হবে, যেটা আমরা দেখাচ্ছিলাম যে এখানে রিং ব্যবহার করতে হবে, স্টিরাপ ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা লিখবো যে যেহেতু ভিটা গ্রেটার দেন ভিসি, তাহলে এটা হচ্ছে আমাকে কংক্রিটের, সুতরাং বিমটিকে স্টিরাপের প্রয়োজন আছে। তাহলে সুতরাং বিমটিতে স্টিরাপ লাগবে, তো ধাপ যে আমরা 6 এতক্ষণ করতেছিলাম, 6-এর মোটামুটি কাজ এতটুকু। যেখান থেকে আমরা প্রথমে 6-এর ক্ষেত্রে কি করবো, আমরা ক্রিটিক্যাল শেয়ার পূরণ বের করবো। শেয়ার পূরণটা দেখবো যে অনুমোদিত শেয়ার পূরণের থেকে কম না বেশি। যদি অনুমোদিত শেয়ার পূরণ থেকে কম হয় তাহলে ঠিক আছে, অ্যালাউবল শেয়ার। আর একটা চেক করবো যে কংক্রিট কতটুকু নিতে পারবে, তার থেকে কি শেয়ার বেশি আসছে না কম আসছে। যদি বেশি আসে তাহলে পরে আমার স্টিরাপ লাগবে, আর যদি কম আসে তাহলে স্টিরাপ লাগবে না। এখন আমার এখানে এখন আসছে অতিরিক্ত শেয়ার, যেটা আছে অতিরিক্ত শেয়ারকে নেওয়ার জন্য স্টিরাপ ব্যবহার করতে হবে। তাহলে স্টিরাপ ব্যবহার করার জন্য যতদূর ব্যাপী স্টিরাপ প্রয়োজন, ডিমটার কতদূর পর্যন্ত আমরা করতে পারি যে যতদূর ব্যাপী শেয়ার প্রয়োজন, যতদূর ব্যাপী স্টিরাপ প্রয়োজন। ধাপ 7 ছিল যে যতদূর যতব্যাপী স্টিরাপ প্রয়োজন, আমার বিমটা ছিল যে এরকম একটা বিম ছিল, লোড ছিল। তো এই বিমের কতটুকু জায়গা পর্যন্ত আমার স্টিরাপ লাগবে সেটার জন্য এখানে স্পেসিং সূত্র ছিল যে a সমান L/2 মাইনাস ডি ভি প্রাইম বাই ভি। এটা ছিল সূত্র, L/2 মাইনাস ডি ভি প্রাইম বাই ভি। এল হচ্ছে বিমের স্পেসিং, যেটা ছিল এটা 6 মিটার, এটা এল। আর ডিটা হচ্ছে তো আমার বিমের গভীরতা। আর এখান থেকে আমরা তাহলে আমরা এই মানগুলো বের করে নিই যে এলটা আমরা লিখছি যে 600 সেন্টিমিটার, আর ডিটা ছিল 48 সেন্টিমিটার, আর ভি প্রাইম, ভি তো ছিল আমার যেটা শেয়ার প্রথমে ধাপ 6-এ যে শেয়ারটা বের হয়েছিল, ভি যেটা, সে শেয়ারটা ছিল আমার 4.43 এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর ভিসি ছিল আমার, ভিসি ছিল 4.23 কেজি পার সেন্টিমিটার। আর ভি প্রাইমটা যেটা বলছে সেটা হচ্ছে যে ভি মাইনাস ভিসি, তাহলে ভি আছে 4.43 আর মাইনাস 4.23, যেটা আমরা বিয়োগ করলে পরে এখানে ভি প্রাইম আছে 0.43। এখানে ভি প্রাইম আসছে আমার 4.43 মাইনাস 4.23 0.2 এত কেজি পার
সেন্টিমিটার স্কোয়ার। মান বসে যদি আমরা এখানে বসাই যে 600/2 মাইনাস 48 ইন্টু 0.2 আর এখানে আছে 4.43। মানগুলো যদি বসাই তাহলে এখান থেকে আসছে আমার এখানে যে প্রথমে তাহলে 300 মাইনাস 48 আমরা করি ইন্টু 0.2 ভাগ 4.43, এটা করলে আসলে 11.37 সেন্টিমিটার। তো 11.37 এতটুকু সেন্টিমিটার। এরকম বলছে এসিআই কোড বলছে যে শুধু এসিআই কোড যেটা হচ্ছে টোটাল স্টিরাপের দূরত্ব, স্টিরাপের মোট দূরত্ব, স্টিরাপের জন্য মোট দূরত্ব, স্টিরাপের জন্য মোট দূরত্ব হবে এতটুকু দিলে হবে না, সেটা হচ্ছে a প্লাস 2 ইন্টু ডি, এর মান 11.37 আর প্লাস 2 ইন্টু ডি এর মান যেটা 48। যদি আমরা এইটা করি তাহলে এখানে হচ্ছে যে প্লাস 2 ইন্টু 48 107.37, তার মানে এখানে 108 সেন্টিমিটার এতটুকু জায়গা বলতে আমার যে টোটাল 600 সেন্টিমিটার আছে, তাহলে এখান থেকে 108 এতটুকু জায়গায় স্ট্রাপ লাগে, এই পাশেও 108 এতটুকু জায়গায় স্ট্রাপ লাগবে। মাঝখানে স্ট্রাপ যেহেতু লাগবে না, কিন্তু এখানে আমরা স্পেসিং বাড়াই দেবো। তাহলে আমরা এখন আসি ধাপ 7-এর কাজ শেষ। ধাপ 7-এর কাছে স্ট্রাপের দূরত্ব পাইছি, কত দূর ব্যাপী স্ট্রাপ প্রয়োজন, এই পাশে যতটুকু এই পাশে একই রকম। এরপরে ধাপ 8 নম্বর ধাপ। ধাপ 8-এর ক্ষেত্রে বলছে যে স্টিরাপের ব্যবধান। ধাপে 8 আসবে স্টিরাপের ব্যবধান, যে কতটুকু একটা স্টিরাপ থেকে আরেকটা। আমি যে এখানে বিম যে আমরা বানাইলাম, যেরকম একটা বিম বানাইছি, তো এই বিমের ক্ষেত্রে আমার যে এর ভিতরে যেটা আমরা কলাম, এর ভিতরে তো মেন ডট আমরা যাবে, এরকম মেন ডট যাবে। মেন ডট গেলে পরে যে আমরা যে স্টিকারগুলো বসাবো, তাহলে একটা রডের একটা এই যে ব্যবধান যেটা বলছে এস গ্যাপ, একটা স্টেপ থেকে আরেকটা স্টেপের দূরত্ব, ব্যবধানটা বের করতে হবে। ব্যবধান বের করার জন্য এখানে 3টা সূত্র আছে। প্রথম হচ্ছে যে এস সমান হবে এবি ভি প্রাইম ইন্টু বি। এবি আছে আমরা বলছি 10 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করলে এখানে 10 মিটার রড, আমাদের স্টেপগুলো এরকম হবে, সাধারণত স্টেপগুলো এরকম হবে। এটা 10 মিটার রড ব্যবহার করলে একটা রডের 10 মিটার। এবি হচ্ছে যে আমার এই যে রডটাকে আমি কাটলি, এখানে একটা ক্ষেত্রফল, এখানে একটা ক্ষেত্রফল, এই দুইটা ক্ষেত্রফল পাওয়া যাবে। এই দুইটা ক্ষেত্রফল হচ্ছে এবি হচ্ছে 2 ইন্টু π/4 ইন্টু 1 স্কোয়ার বা 1.57 সেন্টিমিটার স্কোয়ার। আর এফবি আমরা সমান এফএস বা 1400 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর ভি প্রাইম যেটা আমরা এর আগে বের করছিলাম, এখানে ভি প্রাইম ছিল হচ্ছে 0.20 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর বিটা ছিল আমার 30। মানগুলো যেমন এখানে বসাই, এর সমান আসবে এভির মান 1.57 আর এফবি এর মান হচ্ছে 1400 আর ভি প্রাইম মান 0.20 আর বি এর মান 30। এগুলো বসায় যদি আমরা ক্যালকুলেশন করি, তো সেক্ষেত্রে 1.57 ইন্টু 1400 ভাগ 0.2 ইন্টু 30, যদি আমরা এটা করি, এখানে বলছে 36.6, এটাকে আমরা 36 ধরবো, 36 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। আর 2 নম্বরের ক্ষেত্রে হচ্ছে যে 2 নম্বর 2-এ বলা হচ্ছে এর সমান হবে d/2, গভীরতার অর্ধেক। গভীরতা ছিল আমার 48/2, আমরা এখানে 24 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। আর এখানে 3 নম্বর যেটা বলছে এর সমান হবে এবি 0.0015 ইন্টু বি। এভির মান ছিল 1.57 আর 0.0015 ইন্টু যদি আমরা বি করি 30, তাহলে এটা আসছে এখানে আমার 34 পয়েন্ট, তাহলে এখানে 1.57 ভাগ 0.0015 ইন্টু 30, যদি এটা করি 34.88 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এখন আমার 3টা ব্যবধান আসছে যে গ্যাপ। প্রথমে 1 নম্বরে বলছে যে 36 সেন্টিমিটার হবে গ্যাপ,
2 নম্বরে বলছে 24 সেন্টিমিটার হবে, 3 নম্বর বলছে 34 সেন্টিমিটার হবে। এখন আমরা তাহলে কোনটা সেট করবো, কোন গ্যাপটা নেবো? তাহলে তিনটার ভিতরে যেটা সর্বনিম্ন হবে সেটা নিতে হবে। এখানে সর্বনিম্ন যাচ্ছে, অর্থাৎ এস সমান 24 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। তিনটার ভিতরে এই 36, 24 এবং এই 36, 24 আর 34 ভিতরে ছোট আছে 24, তাহলে আমরা 24টাকে নিলাম। যেখানে ব্যবধান পাইছি আমরা 24 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। আর আগে বলতে প্রথম যে স্টিরারটা ব্যবহার করা হবে, এই প্রথম স্টিরারটা এটা হচ্ছে তোমার সাপোর্ট থেকে গ্যাপের অর্ধেক হবে, প্রথম ব্যবধান হবে অর্ধেক, S/2। এটা যদি 24 করি হয়, এটা 24 করি হয়, 24 করি হয়, আর এখানে হবে তার অর্ধেক 12, এটা বলা হয়েছে। ফাইনালি আমরা এই কথাটা এইভাবে লিখতে পারি, আবার যদি এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারি যে ফাইনালি অর্থাৎ 10 মিলিমিটার ডায়া স্ট্রাপ এট দ্য রেট অফ 24 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, এইভাবে লিখলে তাহলে আমার ধাপ 8-এর কাজ মোটামুটি শেষ হলো। এখন আমরা ধাপ এখানে এই ব্যবধানটা কতটুকু হবে? টোটাল আছে 108 পর্যন্ত হবে, যেটা আমরা এর আগের ধাপে পাইছি। এতটুকু দূরত্ব পর্যন্ত এইভাবে এই হারে বসবে। এই পাশেও ঠিক তাই, এই পাশেও আমার এখান থেকে এতটুকু দূরত্ব 108, যেটা A+2B, এই দূরত্ব এতটুকু দূরত্ব পর্যন্ত বসবে। আর মাঝখানে আমরা ব্যবধান বাড়াই, 24-এর পরিবর্তে মাঝখানে দিতে পারি বেশি করে, এই দুবার 30 করে বসবে, এরকম মাঝখানে যে অংশটুকু জায়গাটা থাকবে। এরপরে আমরা ধাপ করবো, সর্বশেষ যে ধাপটা, ধাপ 9। ধাপ যেটা 9-এ বলা আছে, ধাপ 9 এখানে বলছে যে বন্ড পীড়ন নিরীক্ষা। বন্ড পীড়ন নিরীক্ষা। বন্ড পীড়ন নিরীক্ষা করতে গেলে এখানে যে সূত্রটা আসবে, আমরা এর আগেও থিওরিতে পড়াচ্ছি, বন্ড পীড়ন ইউ দ্বারা প্রকাশ করায়। ইউ সমান হচ্ছে তোমার ভি ম্যাক্সিমাম, ভি সামেশন অফ 0 × 0 × ডি। ভি ম্যাক্সিমাম বলতে ধাপ 2-এ যে আমরা শেয়ার ফোর্সটা পাইছিলাম, ম্যাক্সিমাম শেয়ার, সেটা আমরা এখানে ম্যাক্সিমাম শেয়ারটা যেটা পাইছিলাম ধাপ 2-তে, সেটা ছিল হচ্ছে 7596 এত কেজি। আর সামেশন অফ 0 বলতে আমরা যে প্রধান রডগুলো ব্যবহার করবো বিমের ভিতরে, সেই প্রধান রডগুলো, এই যে নিচে যে আমরা রডগুলো ব্যবহার করছিলাম এই জায়গাটায়, যেখানে ছিল আমার সাইডটা 25 মিলিমিটার ডায়া, এই সাইডটা রডের পরিসীমা। পরিসীমা হচ্ছে 4 ইন্টু, এটার সূত্র আছে এরকম, n × পাই × ডি। n হচ্ছে সাইডটা ছিল প্রধান রড, আর পাই পরিসীমা, একটা রডের পরিসীমা পাই ডি, 2 × 5। এটা করলে পরে এখানে পরিসীমাটা আসছে 31.42 এত সেন্টিমিটার। আর জে এর মান তো আমরা এর আগেই শিখছি, যে জে এর মান ছিল 0.866, আমরা এর আগে বের করছি। আর ডি এর মান তো ছিল এখানে 48 সেন্টিমিটার। তো সেই মানগুলো যদি আমরা এখানে বসাই, ভি ম্যাক্সিমাম 7596, সামেশন অফ 0 31.42 × 0.866 × ডি হচ্ছে 48। এখান থেকে আসবে যে রেজাল্ট, এখানে বলছে যে 5.82 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন ধর এটা আসলো। আর এসিআই কোড যেটা বলছে, যে এসিআই কোড একটা বলছে অনুমোদিত বন্ড পীড়ন কতটুকু হবে। এসিআই কোড যেটা বলছে অনুমোদিত বন্ড পীড়ন, অনুমোদিত বন্ড পীড়ন আছে দুইটা, একটা হচ্ছে টপ বার, একটা বটম বার। আমাদের যে রডগুলো ব্যবহার করছে সেটা তো বটমের রড, নিচে যে বটমের রড হচ্ছে ইউ অ্যালাইবল যেটা ছিল 3.23 √f'(c)/b। এখানে আমরা যদি করি 3.23 √f'(c) মানে ছিল আমার 210, আমাকে ডাটায় দেওয়া আছে। আর ডি আছে মেইন রডের ব্যাস, এখানে যে ডি ব্যবহার করছে সেই ডি, একই ডি, মেইন রডের ব্যাস। এখান থেকে যে আমরা করি কত আসে, এটা ক্যালকুলেশন করলে 3.23 √210/2.5, এখান থেকে আসছে যে 18.722 এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এটা আসছে। তাহলে এখন দেখছে যে বন্ড পীড়নটা তৈরি হচ্ছে, আর এসিআই বলছে কতটুকু বন্ড পীড়ন নিতে সক্ষম, যতটুকু সক্ষম তার থেকে কম হচ্ছে, তাহলে আমার এটা বন্ড পীড়ন নিরাপদ। ইউটা অবশ্যই ইউ অ্যালাইবলের থেকে কম হতে হবে, বন্ড পীড়নে নিরাপদ, আমার ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা ধাপ 9 এটাই শেষ। তো এখান থেকে
আমরা যে অঙ্কটা করলাম 1 থেকে 9টা ধাপ, প্রত্যেকটা অঙ্কের ডিজাইন করতে গেলে ফুল কমপ্লিট ডিজাইন করতে 9টা ধাপে ডিজাইন করতে হবে। আর এখানে যে আগে আমরা ভিসি এবং ভি এবং ইউ এই মানগুলো যদি অঙ্কে কোনো সময় ডিজাইন ডাটায় দেওয়া থাকে তাহলে সেই মানটা ব্যবহার করতে হবে, যদি দেওয়া না থাকে তাহলে এইভাবে সূত্র দিয়ে বের করতে হবে। কোনো অঙ্কে যদি ডিজাইন ডাটায় ইউ এর মান, ভি এর মান, সি এর মান বলে দেয় তো সেটার সাথে কম্পেয়ার করতে হবে। দয়টা ধাপ ডিজাইন করার পরে এতক্ষণ আমি যা ডিজাইন করলাম এটা চিত্রের মাধ্যমে দেখাতে হবে, কারণ আমি যখন সাইডে কোনো কাজের এই ডিজাইন তো মিস্ত্রি বুঝবে না, মিস্ত্রি দেখবে যে ড্রয়িং, ড্রয়িংটা দিয়ে বোঝাতে হবে যে আমি কি করছি। একটা ড্রয়িং দেখলে পরেই যে কেউ বুঝতে পারবে যে এই অঙ্কের সমাধান কি হয়েছে, রেজাল্টটা কি। আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং ভাষায় হচ্ছে ড্রয়িং। ধাপ যেটা 10, ধাপ 10 হচ্ছে বিস্তারিত ড্রয়িং, বিস্তারিত চিত্র। তাহলে আমার বিমটা আমরা এখানে আঁকাই, বিমের একটা লং সেকশন এবং একটা শর্ট সেকশন। আমার এটা বিম ছিল এরকম, তো এই বিমের ক্ষেত্রে আমরা যেটা নিচে রড পাইছি এরকম রড ছিল, আর এখানে এরকম রড ছিল। সাধারণত এখানে টোটাল আমরা যদি মাঝখানে মিড সেকশন দেখাই, সাপোর্ট সেকশন, এটা এই অবস্থা ছিল। এখানে আমার সাইডটা ছিল 25 মিলিমিটার ডয়ার রড, নিচে তো হ্যাঙ্গার বার উপরে লাগবে। তো এটা আমার এখানে লিখতে হবে যে ছিল সাইডটা 25 মিলিমিটার ডায়ার রড, মেন রড। আর এটা ছিল আমার 10 মিলিমিটার ডায়া, 10 মিলিমিটার ডায়া এট দ্য রেট অফ, এটা ছিল 24 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার রিং, এটা ছিল রিং। সাপোর্ট সেকশন মাঝখানে যদি আমরা কাটি, এটা হচ্ছে যে মিড সেকশন, মিড সেকশন। এই মাঝ বরাবর যদি আমরা কাটা হয়, মাঝ বরাবর দেখি তাহলে এটা দেখা যাবে এরকম। আর সাপোর্টে আমরা কাটি, সাধারণত সাপোর্টে আগেকার নিয়মে যেটা ক্রাং করা হয়তো এখন আর ক্রাং করা হয় না, এখন রড কাট অফ রড ব্যবহার করা হয়, কাট অফ রড ব্যবহার করা হয়। সেক্ষেত্রে এখন যেহেতু বইতে আমরা এখানে ক্রাং দেখাইছি, তাহলে এখানে আমরা দেখাতে পারবো যে এখানে দুইটা রড ক্রাং আকারে গেছে এরকম। এখানে আমার তো মাঝখানে চারটার ভিতরে দুইটা স্টেপ রড আর দুইটা ক্রাং রড। তাহলে এখানে এখন দেখা যাচ্ছে যে যদি দুইটা ক্রাং হয় তাহলে এখান থেকে দুইটা টোটালি সাইডটা, এইখানে দুইটা, এই দুইটা, মোট চারটা, চারটার উপরে আছে দুইটা, সেটা এই দুইটা রড এখানে, আর এখানে যে চারটা রড এটা আছে এখানে, এটা আর এটা মিলে চারটা রড। তো এখানে আমরা দিতে হবে যে তোমার দুইটা 25 মিলিমিটার ডায়া স্ট্রেট রড, আর এখানে আমরা দিতে হবে দুইটা 25 মিলিমিটার ডায়া ক্রাং রড, ক্রাং রড। আর এখানে আছে দুইটা দিল 20 মিলিমিটার ডায়া টপ, স্টেপ টপ, স্টেপ টপ। আর এখানে যে রিংগুলো আছে আমার রিংগুলো এখানে ছিল যে 10 মিলিমিটার ডায়া এট দ্য রেট অফ 24 মিলিমিটার সেন্টার সেন্টার। মাঝখানে এরকম রিং থাকবে, মাঝখানেও রিং থাকবে, আর এখানে সাপোর্টেও রিং থাকবে, সাপোর্টে যদি আমরা এই বরাবর একটা সেকশন নিই তাহলে সেই সেকশনটা কি হবে, জাস্ট মিডল সেকশনের উল্টাই যাবে। এই সেকশন নিয়ে পরে তখন আমার এখানে দুইটা রড থাকছে, আর এই ক্রাংরার উপরে গেলে তখন উপরে হচ্ছে চারটা রড, একটা, দুইটা, তিনটা, চারটা, আর নিচে থাকছে শুধুমাত্র দুইটা রড। এখানে উপরের এই দুই কোণার দুইটা ছিল, নিচের এই কোণার দুইটা ছিল, এখানে 20 মিলিমিটার ডায়া দিচ্ছি আমরা, দুইটা 20 মিলিমিটার ডায়া স্টেট টপ। আর এখানে যে আমাদের এটা দুইটা 25 মিলিমিটার ডায়া ক্রাং রড। এইভাবে মোটামুটি একটা বিমের ডিটেল ড্রয়িং দেখানো যায়। তো আমরা যে অঙ্কটা করলাম সাধারণভাবে স্থগিত বিমের ক্ষেত্রে, আর যদি আমরা আংশিক এবং সাধারণভাবে স্থগিত বিম এবং সম্পূর্ণ ধারাবাহিক বিম একই, শুধুমাত্র চেঞ্জ হবে হচ্ছে মোমেন্টের ক্ষেত্রে। মোমেন্টের ক্ষেত্রে সাধারণভাবে স্থগিত বিমের ক্ষেত্রে WL/8 আর সম্পূর্ণ ধারাবাহিক ক্ষেত্রে WL/12। আর যে আংশিকের ক্ষেত্রে হয় তখন হবে WL/10। কিছু কিছু জায়গায় চেঞ্জ আছে যেগুলো আমাদের অঙ্ক একটু খেয়াল করি তাহলে আমরা পাওয়া যাবে। আর যে আমরা
এই অঙ্কের ডিজাইনের ক্ষেত্রেই থিওরিতে আমাদের যে কথাগুলো আছে সেটা যদি আমরা একটু পড়ে নিই, যে ধাপগুলো 7.5 আর্টিকেল 7.5 7.5 এই আর্টিকেলে এখানে প্রত্যেকটা থিওরি আকারে বলা আছে যে একটা বিম কোন ধরনের বিম কীভাবে ডিজাইন করতে। আমি যে কথাগুলো বললাম সেই 10টা ধাপই এখানে থিওরি আকারে বর্ণনা করা আছে। অধ্যায় 7-এর 7.5-এর আর্টিকেলটা আমরা পড়ে নেব আর অঙ্কগুলো এভাবে সমাধান করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আর ভিডিওটি মনোযোগ সহকারে দেখে বাসায় যদি প্র্যাকটিস করা হয় আমার মনে হয় যে বাকি অঙ্কগুলো পারা সম্ভব হবে।